This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. চলুন আরেকটা ছবি দেখাই। সমাবর্তন অনুষ্ঠান যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের কাছে একটা আবেগের বিষয়। ডিগ্রি অর্জন করা, পরিবারের সবার সামনে সেটা গ্রহণ করা, ছবি তোলা একেবারে অন্য রকম একটা অভিজ্ঞতা। কিন্তু পড়ুয়াদের কথা, ছাত্রছাত্রীদের কথা কে ভাবে বলুন তো? যদি ভাবতেন তাহলে যাদবপুরের সমাবর্তন ঘিরে এত বড় একটা বিতর্ক হতো কি? লাখ টাকার প্রশ্ন। শনিবার রাত হঠাৎ করেই খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদ থেকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। খবরের ঝটকা সামলে সবার মনে একটাই প্রশ্ন, রবিবার তো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, অনেক স্বপ্ন পূরণের দিন, তার কি হবে? রাজ্যের উচ্চশিক্ষা দফতর রেজিস্ট্রারকে চিঠি দিয়ে রাজ্য জানায় বুদ্ধদেব সাউই সমাবর্তন অনুষ্ঠান করতে পারবেন। শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। রবিবার সকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাজো রব, অনেক বিতর্ক সঙ্গে নিয়েই হলো সমাবর্তন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করলেন, যদিও ডিগ্রি তিনি প্রদান করলেন না। ডিগ্রি প্রদান করলেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। ভবিষ্যতে যাতে কোনো আইনি জটিলতা না তৈরি হয় তার জন্য সমাবর্তনে আচার্যের নির্দেশ মতো উপাচার্যের হাত থেকে ডিগ্রি পেলেন না এখানকার পড়ুয়ারা। দুশ্চিন্তা কাজ করছিল, আমরা জানতাম না তো হবে কিনা, তো এখন তো হচ্ছে, খুবই ভালো লাগছে। এই যে আমরা ডিগ্রিটা আজকে পাচ্ছি, এই ডিগ্রিটার ভ্যালিডেশন কি তা আমরা নিজেরাও জানি না। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা যদি ভাবেন যে আমি ভিসির জন্য লালায়িত, দ্যাট ইজ রং। তবে আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি, আর লাস্ট আমি এটাও বলি চ্যান্সেলর স্যারকেও ধন্যবাদ। এর মাঝেই আবারও বিক্ষোভ। ছাত্র ভোট সহ একাধিক দাবিতে কালো পতাকা নিয়ে হাজির বাম ছাত্র সংগঠন। শুধু এই একটা অনুষ্ঠান বা একটা বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যপাল সংঘাতের জেরে গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতেই অচলাবস্থা চলছে। কার কতটা অধিকার সেই নিয়ে জোর তরজা, আর এর মাঝে পড়ে বেহাল অবস্থা শিক্ষার। যে নিয়ন্ত্রণের অধিকারটা কার, রাজ্য সরকারের বেশি না রাজ্যপালের বেশি, এই লড়াইটা চলছে একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। যে প্রতিষ্ঠান আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করছে, সেই প্রতিষ্ঠানের মুখ পোড়ানোর কাজ করছেন একদিকে আচার্য আর একদিকে রাজ্য সরকার। আজকে এই ভালো বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যে আচার্যের যে জঙ্গলরাজ কায়েম করতে চাইছেন তার যে শেষ, তার একটা বড় রকমের সূত্রপাত যাদবপুরে আর কি সংগঠিত আমরা করতে পেরেছি। আজকের ঘটনার পরে আমরা পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর চাই। আমরা কোনোভাবে আর এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। আমাদের পার্মানেন্ট ভাইস চ্যান্সেলরের ব্যবস্থা করা হোক। বুদ্ধদেব সাউ সমাবর্তন অনুষ্ঠান করলেন, ওদিকে রাজভবনও চুপ করে বসে নেই। সব অস্থায়ী উপাচার্যদের নিয়ে বৈঠক করেছেন রাজ্যপাল, নেওয়া হচ্ছে আইনি পরামর্শ। তিনি একটি টাস্ক ফোর্স কমিটি তৈরি করলেন, যে কমিটির যাবতীয় তথ্য তিনি পাঠিয়ে দিয়েছেন ইউজিসির কাছে। কিন্তু কেন এই কমিটি, কেন সমাবর্তনের দিনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে তিনি এই বৈঠক করলেন? রাজভবন সূত্রের খবর, বুদ্ধদেব সাউ আচার্য তথা রাজ্যপালের কথা না শুনে আজকে যে কনভোকেশন অর্থাৎ সমাবর্তনের অনুষ্ঠান করেছেন তা আইন সিদ্ধ না আইন বহির্ভূত কাজ, তা পর্যালোচনা করার জন্যই এই কমিটি তৈরি করেছেন এবং তা ইউজিসির কাছে পাঠিয়ে দিয়েছেন। সব মিলিয়ে অবস্থা খুব জটিল। সমাবর্তন, ডিগ্রি, শাসক, বিরোধী, সরকার, রাজভবন এই শব্দগুলোর মাঝে পড়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা হাঁসফাঁস করছে। এইভাবে বিশ্ববিদ্যালয় কতদিন চলবে? কারো কাছে উত্তর রয়েছে কি? সুমন মহাপাত্র, সুপ্রিয় গুহ ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, একেবারে প্রথম দিন থেকে আমরা জোর গলায় দাবি করে আসছি, আমরা TV9 বাংলা মানুষের পাশে। আরো একটা খবর দেখাচ্ছি, দেখুন, AEPS প্রতারণার কথা আপনাদের সামনে, গোটা দেশের সামনে সবার আগে আমরা তুলে ধরেছিলাম। সতর্ক করার পাশাপাশি আপনাদের বলেছিলাম আমরা এটার শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, আমরা শেষ দেখে ছাড়লাম। দেখুন, দুনিয়া যত দ্রুত গতিতে এগোচ্ছে ততই বাড়ছে বিপদ। প্রযুক্তির সুবিধে আমরা যত না পাচ্ছি তার থেকেও প্রযুক্তির বিপদ আমাদের বেশি করে ঘিরে ধরছে। এমনই একটা সমস্যার নাম হয়ে উঠেছিল AEPS প্রতারণা। চলতি বছর সেপ্টেম্বরে এই প্রতারণার শিকার হন আমাদের সহকর্মী পিউ রায়। আমি ভুক্তভোগী, আমি প্রতারণার শিকার। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাওয়ার এসএমএসটা দেখুন ভালো করে, একদম স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের। আমি তো কোথাও কোনো উইথড্রল করিনি, আমি তো কোথাও কোনো টাকা তুলিনি, আমি তো অফিসে বসে রয়েছি।
আমাদের খবর দেখে গোটা বাংলার মানুষ এই প্রতারণা সম্পর্কে জানতে পারেন। সরকার মানুষের সুবিধের জন্য এই পিএস ব্যবস্থা চালু করে, কিন্তু প্রতারকরা সেটাকেই হাতিয়ার করে মানুষকে লুটের ফাঁদ পেতে বসে। গ্রামের সাধারণ মানুষ যাদের কাছে ডেবিট কার্ড নেই বা ব্যবহার করতে পারেন না, তাদের জন্য সহজ পদ্ধতি এই পিএস চালু করে সরকার। ডেবিট কার্ড চাই না, আধার নম্বর ও আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার পদ্ধতি এই পিএস। গ্রামের অনেক মানুষ এই পদ্ধতি ব্যবহার করে টাকা তুলতেন। একেবারে সর্বোচ্চ 10,000 টাকা তোলা যেত এই প্রক্রিয়ায়। কিন্তু প্রতারকরা এই আঙুলের ছাপ আর আধার নম্বর জোগাড় করে শুরু করে প্রতারণা। আপনি জানতেও পারবেন না, কিন্তু ব্যাংক থেকে ধাপে ধাপে টাকা হাওয়া। কিভাবে? জমি বাড়ি রেজিস্ট্রি, ফোনের সিম কার্ড কেনা বা রেশন তোলা, বিভিন্ন ক্ষেত্রে আঙুলের ছাপ দিতে হয় জনতাকে, সঙ্গে আধার নম্বর। সন্দেহ, বিভিন্ন ক্ষেত্রে বায়োমেট্রিক দিতে গিয়েই ফাঁদে পড়ে যাচ্ছিল জনতা। আমরা এই খবর তুলে ধরার পর শুধু বাংলা নয়, গোটা দেশে আলোড়ন তৈরি হয়। বিভিন্ন প্রান্তের একাধিক মানুষ আমাদের জানান তারা প্রতারণার শিকার হয়েছেন। আমাদের খবরে নড়ে চড়ে বসে প্রশাসনও। এর মধ্যেই উত্তর দিনাজপুরের এক ডেরায় উদ্ধার হয় প্রচুর পরিমাণে দলিল, তাতে আঙুলের ছাপ, কিছু বিশেষ কেমিক্যাল। চক্র যে কাজ করছে সেটা পরিষ্কার হয়ে যায় সবার সামনে। আমাদের টানা প্রচারে প্রশাসন ব্যবস্থা নিল। প্রতারণা ঠেকাতে এই পিএস বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। নির্দেশ মেনে এই পিএস ব্লক করার কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন ব্যাংক। সেই দিন সত্যি প্রচন্ড আতঙ্কিত হয়ে সেই প্রতিবেদন আমাদের দর্শকদের সামনে এনেছিলাম সকলকে সাবধান করতে, এবং আজ মনে হচ্ছে সেটা হয়েছিল বলেই হয়তো আমরা এত বড় একটা ক্যাম্পেইন করতে পেরেছি। আমরা সত্যিই সেই ইনিশিয়েটিভটা নিতে পেরেছি, যার জেরে এত বড় একটা ইম্প্যাক্ট হয়েছে। এবং কিভাবে আমরা ছড়াতে পেরেছিলাম সেই বার্তা যে এই পিএস একটা ফ্রড হওয়ার মাধ্যম হয়ে উঠেছে, এটার কার্যকারিতা নেগেটিভলি হচ্ছে, এবং ফাইনালি নড়ে চড়ে বসেছেন আরবিআই সহ সমস্ত ডিসিশন মেকার যারা বড় কর্তা রয়েছেন, তারা দেখেছেন। এবং সব থেকে অ্যালার্মিং যে এই পিএস কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাচ্ছিল না ফ্রড হওয়াটা, যার ফলে পুরো সিস্টেমটাকে ক্লোজ করতে হলো, পুরো সিস্টেমটাই বন্ধ করতে হলো। এটা ডেফিনেটলি আমার মতো বহু গ্রাহকের জন্য, বহু মানুষের জন্য সুখবর। আবার একই সঙ্গে খারাপও, যে একটা সিস্টেম যা মানুষের ভালোর জন্য তৈরি করা হয়েছিল, যা অল্প অল্প একদম গ্রামে গঞ্জে যেখানে বেসিক ফিনান্সিয়াল ফেসিলিটি দেওয়ার জন্য যে সিস্টেম তৈরি করা হয়েছিল, সেটাকে বন্ধ করে দিতে হলো প্রতারকদের থেকে বাঁচার জন্য। সুতরাং আমাদের ডিফেন্স মেকানিজম কতটা দুর্বল, ভালোর সঙ্গে এই দিকটাও কিন্তু এর মাধ্যমে উঠে এলো। তবে এটা ঠিক, টিভি9 বাংলা যে ক্যাম্পেইন করতে পেরেছে আজ তা সাকসেসফুল। এতদিন সব গ্রাহকদের ক্ষেত্রেই এই পিএস ব্যবস্থা স্বাভাবিকভাবেই চালু থাকতো, এবার থেকে তা আর থাকবে না। তবে কোনো গ্রাহক চাইলে এই পিএস এর সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারবেন। এটা একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ, কারণ এটা একটা বড় আগ্নেয়গিরির মতো একটা স্তূপের উপরে সাধারণ গ্রাহকরা বসেছিল। প্রায়শই এই প্রতারণা হচ্ছিল, এবং আমরা আনন্দিত যে টিভি9 বাংলা যেভাবে সাধারণ মানুষের দৃষ্টিগোচর করেছেন। টিভি9 বাংলা মানুষের পাশে, শুধুমাত্র কথায় নয়, কাজেও করে দেখিয়েছি আমরা, কাজেও করে দেখাই আমরা। আর আপনাদের মুশকিল আসান করতে পারলে তার থেকে বড় আনন্দের আমাদের কাছে আর কি বা হতে পারে বলুন তো? জানেন তো, ক্যালেন্ডার বলে 25শে ডিসেম্বর বড় দিন, কিন্তু আমাদের কাছে আজ বড় দিন। আপনাদের মুশকিল আসান করতে পেরেছি যে, আপনাদের কথা দিয়ে কথা রাখতে পেরেছি যে, কারণ টিভি9 বাংলা সব সময় মানুষের পাশে। সেজন্যই দেখতে থাকুন টিভি9 বাংলা, মানুষের পাশে টিভি9 বাংলা।